নরেশ এই শেষ রিপোর্টটি বানিয়ে এবার একটু ঘুম দেবে বলে ভাবছিল, কারণ সারাদিন এই অক্লান্ত পরিশ্রম করার পর তার আর ভালো লাগছিল না। এবার সে একটু পিঠটা বিছানাতে ঠেকাতে চাইছিল। আর ওদিকে ওর সাথে যে ডোমটি কাজ করে সেটিও 10টার মধ্যে বাড়ি পালায়। বলে নাকি রাতে এখানে থাকতে তার ভয় লাগে, তাই নরেশকেই রাতের কেসগুলো একাই হ্যান্ডেল করতে হয়। আসলে এই নিঝুমপুরে এই একটি মাত্র লাশঘরই আছে। নরেশ যখন ডাক্তারি পাশ করে তখন এক প্রকার জোর করেই ওকে এইখানে পোস্টিং দেওয়া হয়। তাই অনিচ্ছা সত্ত্বেও নরেশকে এই নিঝুমপুরের মতো এক অজপাড়াগাতে পড়ে থাকতে হয়েছে। রিপোর্ট লেখা শেষ করে নরেশ নিজের কোমরটিকে আরাম দিতে ওর ডেস্কের দিকে এগিয়ে গেল। ধুর, এই গ্রামের পোস্টিংটাই ছিল জীবনের সবচেয়ে বড় ব্যাড লাক। কেন যে তখন সঠিকভাবে প্রোটেস্ট করলাম না। না আছে ভালো জলের ব্যবস্থা, না ইলেকট্রিসিটি, না শান্তি, সারাক্ষণ একাই খেটে মরছি। ধুর, যাই হোক, এবার কোয়ার্টারে যাই। না হলে এইবার এই মাঝরাতে যদি আর একটা কেস এসে যায় তাহলে তো এবার আমি পাগলই হয়ে যাব। হঠাৎ মর্গের লোহার দরজায় টোকা মারার শব্দ পেল নরেশ। এই রে, বলতে না বলতেই আর একটা কেস হলো নাকি? দূর বাবা। নরেশ দরজা খুলে দেখে বাইরে দুটি কনস্টেবল দাঁড়িয়ে ও তাদের পেছনে রাখা রয়েছে একটা স্ট্রেচার, যাতে সাদা কাপড় ঢাকা একটি লাশ শুয়ে আছে। হঠাৎ তখনই বিদ্যুৎ চমকে উঠল ও সেই আলোতে কনস্টেবলগুলির মৃত মুখ দুটি দেখা গেল। স্যার, নতুন বডি এনেছে, এই কলিন্দী নদীর ধারে পড়েছিল। এই মধ্যরাতে আনলে কেন? কাল সকালে আনলে হতো না? আমি তো এই ডিউটি শেষ করে কোয়ার্টারের দিকে গোবার কথাই ভাবছিলাম। ওসি স্যার এক্ষুনি যে রেখে আসতে বললেন, সকাল অবধি ফেলে রাখলে লোকজন জানি হবে, তাতে যদি ঝামেলা ঝঞ্ঝাট হয়। যতই হোক ভাই বড় মেয়ে, তাছাড়া নদীর ধারের এলাকাটাও ভালো নয়, তাই ওখানে বেশিক্ষণ ফেলে রাখতে সাহস হলো না। বুঝলাম। ঠিক আছে, নিয়ে আসো ভেতরে। তা নামধাম কিছু আছে নাকি লাওয়ারিস? আরে না স্যার, কিচ্ছু বোঝা যায়নি, এখনো পুরো অজ্ঞাত। কনস্টেবল দুটো কোনো রকমে বডিটি স্ট্রেচারে শুইয়ে দিল। স্যার, আমাদের কাজ এখানেই শেষ, আমরা চলি কেমন? এই বলে তারা দ্রুত গতিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এবার দেখা যাক তুমি কে। নরেশ বডিটির মুখ থেকে চাদরটা নামিয়ে দিল। চাদরটা নামিয়ে সে দেখল এক অস্বাভাবিক সুন্দরী নারী শুয়ে আছে সেখানে। তবে তার চামড়াগুলি সাদা ফ্যাকাশে হয়ে রয়েছে ও ঠোঁট দুটি নীল এবং চুলগুলি ভিজে মুখের সাথে লেপ্টে রয়েছে। মনে হচ্ছে ডুবে মৃত্যু হয়েছে, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন তো দেখতে পাচ্ছি না। তবে কি অসাবধানতার কারণে নদীতে ডুবে মারা গেছে? হতে পারে। যাই, রিপোর্টটা লিখে নি। প্যাডটা কোথায় রাখলাম যেন? রিপোর্ট লেখার প্যাডটি নরেশ টেবিলে রেখে এসেছিল। সেটা নেওয়ার জন্য টেবিলের দিকে সে এগিয়ে গেল। তখনই হঠাৎ পেছন থেকে একটা কচ কচ শব্দ হয়ে উঠল, যেন স্ট্রেচারের ওপরে কেউ নড়ে উঠল, এমনই একটি শব্দ। তখনই টিউবলাইটগুলি খুব জোরে আলো বিকিরণ করে তপ করে নিভে গেল ও ঘরখানিকে ঘুটঘুটে অন্ধকার করে দিল। তবে শুধুমাত্র জানলাটি থাকার জন্য বাইরে থেকে বিদ্যুতের মাঝে মাঝে ঝলকানির হালকা আলো ভেসে আসছিল ওখানে। ধুর তেরি,
এ আবার লোডশেডিংও হয়ে গেল। এবার টর্চ দিয়েই কাজ শেষ করতে হবে। ধুর। তারপর নরেশ তার টর্চের আলোটি স্ট্রেচারের দিকে ফেলতেই সে দেখল যে বডিটার হাতটা চাদর থেকে বেরিয়ে স্ট্রেচারের বাইরে বেরিয়ে গেছে। সে দেখে নরেশের বুকটা শুকিয়ে গেল ও সে নিজেকে সাহস জোগাতে শুরু করলো। না 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 নরেশ, তুমি না এক ডাক্তার, তোমার ভয় পেলে চলবে এই অবস্থায়? চাদরটা মনে হয় আমারই হাত লেগে খুলে গেছিল, যার ফলে হাতটা স্ট্রেচার থেকে বেরিয়ে গেছে। তাই হবে, তাই হয়েছে। লাশটির কাছে এগোতে যাবে তখনই নরেশের মনে হলো লাশটির হাতটা যেন একটু নড়ে উঠল। নরেশ ভয় ভয় আবার নিজেকে বলতে লাগলো, এগুলো সব আমার মনের ভুল। আসলে আসলে আজ আমি খুব ক্লান্ত, তাই তাই এসব ভুলভাল দেখছি আমি আজ। যাই, তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ি যাই। নরেশ লাশটির কাছে গিয়ে প্রাথমিক টেস্ট করার জন্য টেথিস্কোপটি মেয়েটির বুকে ঠেকায়। ও চমকে ওঠে। এ কিভাবে সম্ভব? এর বুকে তো স্পন্দন আছে, কিন্তু এর সারা শরীর তো কনকনে ঠান্ডা। এ তো অসম্ভব। তখনই নরেশের চোখ মেয়েটার মুখের দিকে গেল আর সে দেখল মেয়েটির দুটি চোখ খোলা ও সেখানে কোনো মণি নেই। সেই মেয়েটি ওর দিকেই তাকিয়ে আছে। নরেশ ভয় ওখান থেকে অনেক পা পেছনে চলে এলো, যার ফলে ওর পেছনে রাখা স্ট্রেচারটির সাথে তার ধাক্কা লাগলো ও সে সব সমেত হুড়মুড়িয়ে মাটিতে পড়ে গেল। তারপর সে কোনো রকমে মাটি থেকে উঠে দরজার দিকে ছুট দিল, কিন্তু দরজায় ঠেলা দিয়েও সে কিছুতেই সেটা খুলতে পারল না। সে দরজা যেন কোনো অলৌকিক শক্তির ফলে বন্ধ হয়ে রয়েছে। তখনই সে আবার সেই স্ট্রেচারটির কচকচ শব্দ পেছনে দিয়ে শুনতে পেল ও নরেশ পেছনে ঘুরে দেখল এই লাশটি স্ট্রেচারের ওপর উঠে বসেছে ও সেটি বলে উঠল, সে দৃশ্য দেখে নরেশ ভয় ও আতঙ্কে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না কি করবে, কি করে এই পরিস্থিতি থেকে সে পালাবে। কিন্তু ওদিকে সে আত্মাটি আর চোখ করে নরেশকে সমানে দেখে চলেছে। আমি যাকে ভালোবাসি সে আমার থেকে দূরে চলে যায়, আর তাই তো বাধ্য হয়ে আর চলে যাচ্ছিলাম। তুমি অন্তত আমার সাথে থাকো ডাক্তারবাবু। তারপর মেয়েটি নরেশের দিকে এগিয়ে এলো। দয়া করো, আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমি তো বেশ আমার কাজ করছিলাম। তখনই মেয়েটি নরেশের একদম কাছে এসে গেছে ও সে নরেশের গলাটির দিকে তার দুটি হাত বাড়িয়ে দেয়। তারপর সেই মেয়েটি নরেশের গলা খানি চেপে ধরে। বাঁচাও, বাঁচাও! ও কিছুক্ষণের মধ্যেই নরেশ জ্ঞান হারায়। এখন থেকে তুমি আমার ডাক্তারবাবু, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাবো এই দুনিয়ার উপায়।